আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। মনে মনে আরও নানান কথা তার মাথায় ঘুরতে লাগলো। আরজানের মেয়েটার সাথে কথা বলা তার মোটেও ভালো লাগছে না। কেন একটা মেয়ের সাথে এতক্ষণ কথা বলতে হবে? সে বারবার ব্যালকনিতে তাকাচ্ছে। আরজান এখনো কথা বলেই চলেছে। আহিয়ার ভীষণ রাগ হচ্ছে। কি করবে সে? আরজান তো এখন তার স্বামী। স্বামী অন্য মেয়ের সাথে কথা বললে যে কোনো বউই রেগে যাবে। আহিয়ারও তাই হচ্ছে। কেন হচ্ছে এমন? সে তো আরজানকে ভালোবাসে না। তাহলে এমন লাগার কারণ কি? তবে কি সে একটু একটু করে আরজানকে ভালোবাসতে শুরু করেছে? তার ভাবনার মাঝে আরজান রুমে আসলো। আহিয়াকে গভীর চিন্তা করতে দেখে জিজ্ঞেস করলো। কি এত চিন্তা করছো? আহিয়া চমকে উঠল। আরজান কি বুঝতে পারছে নাকি তার মনে কি চলে? না না, ছি। এটা হলে সে তো মুখ দেখাতে পারবে না। কিছুতেই আরজানকে বুঝতে দেওয়া যাবে না। তাই সে স্বাভাবিক হয়ে বলল, কই কিছু ভাবছি না তো। কিন্তু আমার মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে গভীর চিন্তায় আছো। আরে না না, আপনি ভুল ভাবছেন, তেমন কিছুই না। সত্যি তো? হ্যাঁ সত্যি, কিছু ভাবছি না। ওকে, আর একটু ঘুমাও, শরীর ফ্রেশ লাগবে। আহিয়া মাথা কাত করে সম্মতি জানালো। ঝর্ণার সুরে সিলেটের প্রকৃতি যেন ঝর্ণার কণ্ঠে কথা বলে। পাহাড়ের বুকে জমে থাকা মেঘের অশ্রু যখন নিচে নেমে আসে তখন তার নাম হয় ঝর্ণা। সেই জল ধারার শব্দে পাথরের গায়ে ধাক্কা খাওয়া কুণ্ডলিতে এক অপার শান্তির খেলা লুকিয়ে থাকে। হামহাম ঝর্ণা, কোমলগঞ্জ মৌলভীবাজার। ঘন জঙ্গলের বুক চিরে অনেকটা ট্রেক করে পৌঁছতে হয় এই ঝর্ণায়। ঘামে ভেজা শরীর, পাথুরে পথ আর গাছের নিচে গরম বাতাস সব মুছে যায় যখন এক ঝলকে হাম চোখে পড়ে। দূর থেকে মনে হয় যেন পাহাড় নিজেই কাছে। উপচে পড়া পানি পাহাড় বেয়ে নিচে নেমে এসে সৃষ্টি করেছে সাদা ফ্যানার দ্বারা। এই ঝর্ণার শব্দটা কেমন যেন এক ঘোর তৈরি করে, যেন কেউ দূর থেকে ডেকে বলছে, চলো নিজেকে খুঁজে নিই আবার। মাধবকুণ্ড ঝর্ণা সিলেটের সবচেয়ে বিখ্যাত ও সহজে পৌঁছানো ঝর্ণাগুলোর একটি। পানির প্রবাহ এত জোরে পড়ে যে কাছ থেকে দাঁড়িয়ে থাকলে মনে হয় ঝড় বয়ে যাচ্ছে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে হাত বাড়ালে জলরাশির ঠান্ডা ছোঁয়া আপনার সব ক্লান্তি ধুয়ে দেবে। পাশে সবুজ পাহাড় আর পাখির ডাক যেন পুরো ছবিকে জীবন্ত করে তোলে। পাণ্ডুমাই ঝর্ণা, বড় ঝর্ণা। এটা বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের পাহাড় থেকে নেমে আসা এক রাজকীয় জলধারা। দূর থেকে দেখা যায় আকাশের গায়ে এক বিশাল চাদর ঝুলে আছে, আর সেটা নেমে আসছে জল হয়ে। পাণ্ডুমাই গ্রামের নিঃশব্দতা আর সেই ঝর্ণার গর্জন যেন এক অপূর্ব বৈপরীত্য তৈরি করে। ঝর্ণার সৌন্দর্য শুধু চোখে নয়, মনে বাজে। ঝর্ণার কাছে দাঁড়ালে শব্দ থেমে যায়, চোখে পড়ে শুধু সাদা জলের ছোঁয়া আর চারপাশে সবুজ নিস্তব্ধতা। পায়ের নিচে ভেজা পাথর, হাতে ঠান্ডা ছলছল পানি, আর মাথার ভেতরে গুমড়ে ওঠে এক একটা স্মৃতি। ঝর্ণা যেন পুরনো কথা মনে করিয়ে দেয়া এক কবিতা। পাথরে জমে থাকা অভিমানগুলোও একদিন গলে পড়ে ঝর্ণা হয়ে। আরজান আহিয়া ঝর্ণার পাড়ে দাঁড়িয়ে আছে। আহিয়ার ভীষণ মনে যাচ্ছে ঝর্ণার পানিতে ভিজতে। সে আর নিজেকে ধরে রাখতে পারছে না। সে এবার আরজানকে বলেই ফেলল, আমি একটু ভিজি, প্লিজ বারণ করবেন, আমার খুব ইচ্ছে করছে। আরজান কি বলবে? আহিয়া নিজে থেকেই তার কাছে কিছু চাচ্ছে। সে কি না দিয়ে পারে? তাই সে অনুমতি দিল। ঠিক আছে, বেশি সময় না, অল্প কিছুক্ষণ ভিজবে। আহিয়া খুশিতে আত্মহারা হয়ে নেমে পড়ল পানিতে। আরজান ফোন বের করে ছবি তুলতে শুরু করলো। আহিয়া সারা শরীর ভিজে একাকার। আসার আগে পানিতে নামার চিন্তা করে আসেনি, তাই সে একটা হালকা কালারের জামা পরেছে। এখন সেটা শরীরের সাথে লেগে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। আরজানের হঠাৎ করেই রাগ উঠে গেল। চারপাশে তাকিয়ে দেখলো মানুষ আহিয়ার দিকে তাকিয়ে আছে। সে রেগে পানিতে নেমে আহিয়ার হাত ধরে টানতে টানতে নিয়ে আসলো। আহিয়া তো হতভম্ব। নিজে পারমিশন দিয়ে আবার এমন ব্যবহার করার মানে কি?
আরজান গাড়ির দরজা খুলে আহিয়াকে গাড়ির ভিতর ছুঁড়ে মারলো। বেচারি ভীষণ ভয় পেয়ে গেল। এমন কেন করছে তার সাথে? আরজান নিজে উপর পাশ দিয়ে উঠে বসলো। আহিয়ার শরীরের দিকে তাকিয়ে বলল, স্টুপিড গার্ল, কোনো সেন্স নাই। এমন জামা পরে কেউ পানিতে নামে? শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট বোঝা যাচ্ছে। সেদিকে খেয়াল আছে তোমার? আহিয়া ফট করে তাকালো নিজের শরীরের দিকে, সাথে সাথে লজ্জায় বুঁদ হয়ে গেল। ছি ছি, এমন অবস্থায় সবাই দেখেছে তাকে? আরজানের দিকে তাকিয়ে দেখলো আরজান তার দিকে এখনো তাকিয়ে আছে। আহিয়া লজ্জায় হাঁসফাঁস করে উঠল। আরজান প্রচণ্ড বিরক্ত হলো এতে, ধমক দিয়ে বলল, এই মেয়ে, আমাকে তো লজ্জা পর কি আছে? আমার কি কোনো কিছু দেখা বাদ আছে নাকি? কোন জায়গায় স্পর্শ করা বাদ আছে? আমার কাছে একদম লজ্জা পাবে না বলে দিলাম। আহিয়া যেন হতভম্ব হয়ে গেল। ছি, কেমন করে কথা বলছে! তার তো লজ্জায় কান দিয়ে ধোঁয়া বের হতে লাগলো। সে ওড়না দিয়ে শরীর ভালোভাবে জড়িয়ে নিতে শুরু করলো। তার এখন আরজানের সামনে থাকতে কেমন যেন অস্বস্তি লাগছে। যেমন করে তাকিয়ে আছে মনে হচ্ছে চোখ দিয়ে গিলে খাবে। আহিয়ার কাণ্ড দেখে আরজান আরও রেগে গেল। তার সামনে এমন হুজুর সাজার মানে কি? সে তো দেখতে চায় আহিয়াকে, সে কোনো অবস্থাতেই মন ভরে দেখতে চায়। সে আহিয়ার গা থেকে ওড়না নিয়ে নিল। আহিয়া অবাক, এমন করার মানে কি? সে আমতা আমতা করে বলল, কি কি করছেন? ওড়না কেন নিলেন? ওড়নাটা দিন বলছি। আমার সামনে যত সময় থাকবে ওটা নেওয়ার প্রয়োজন নেই। আহিয়া কি ঠিক শুনলো আরজান এমন নির্লজ্জ মার্কে কথা বলছে? না, সে আর শুনতে পারছে না। সে তাড়াতাড়ি তার চুল ভাগ করে দুপাশে দিয়ে দিল। আরজান অন্যদিকে তাকিয়ে বাঁকা হেসে গাড়ি স্টার্ট দিল। এরই মাঝে আরও দুদিন কেটে গেল। আরজানের মনে অভিমান থাকলেও সেটা আহিয়াকে বুঝতে না দিয়ে তার সাথে সুন্দর সময় পার করেছে সে। আজ তাদের বাড়িতে চলে যাওয়ার পালা। আরজানরা 3 দিন পুরো দমে ঘোরাঘুরি করবে। আজ তারা বাড়ি ফিরে যাবে। তার মনের অভিমান না কাটলেও সে আহিয়ার সাথে খারাপ ব্যবহার করেনি। আহিয়ার কষ্ট সে সহ্য করতে পারে না, তাই নিজের মনকে সামনে রেখেছে। আহিয়া তৈরি হচ্ছে। আরজান আহিয়ার কাছে এসে জিজ্ঞেস করলো, আর কতক্ষণ লাগবে? এত তো বেশি সময় লাগবে না। আরজান আচ্ছা বলে ব্যালকনিতে দাঁড়ালো। বেশ কিছুক্ষণ পরে তারা বেরিয়ে পড়ল বাড়ির উদ্দেশ্যে। চৌধুরী বাড়িতে এলাহি আয়োজন। বাড়িতে আজ মেহমান আসবে। কে আসবে তা অনুর অজানা। সে শুধু দেখছে তার মা চাচি সারা দিন ধরে রান্নাঘর সামলাচ্ছে। এত রান্না কার জন্য করেছে সে জানে না। কোন এমন প্রধানমন্ত্রী আসবে কে জানে। সে হলে দুলে ডাইনিং রুমের সোফায় বসে টিভি চালু করলো। তার ফেভারিট টম অ্যান্ড জেরি এখন শুরু হবে। তার আর অন্যদিকে কোনো খেয়াল নেই। সে আপন মনে টিভি দেখতে শুরু করলো। কখন যে তার বাবা তার পাশে বসেছে তার খেয়ালই নেই। সে গলা খাকারি দিয়ে বলল, আম্মু, এবার তো একটু এই অধম ছেলেটার দিকে একটু নজর দাও। বাবার কথায় চমকে উঠল সে। তার বাবা কখন আসলে সে জানে না। টিভি দেখার সময় তার কোনো দিক হুঁশ থাকে না। সে একটা মেকি হাসি দিয়ে বলল, কখন আসলে তুমি? আমি তো খেয়াল করি নাই। টিভিতে এত মন দিলে কিভাবে বুঝবে আম্মু? এত টিভি দেখলে সংসার কিভাবে করবে মা? অনু চমকে উঠল। সংসার আসলো কই থেকে? তার বয়স এখনো 18 হয়নি। এখনই কি তার বাবা বিয়ে দেওয়ার প্ল্যান করছে নাকি? না না, সে এত তাড়াতাড়ি কিছুতেই বিয়ে করবে না। সে পড়াশোনায় খুব ভালো না হলেও এতটা খারাপ না যে তাকে এত তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিবে। সে তার বাবাকে বলল, বিয়ের কথা কোথা থেকে আসছে বাবা? আমি এত তাড়াতাড়ি বিয়ে করব না, অনেক দেরি আছে। আজমল চৌধুরী মনে মনে বলল, আমিও তোকে এত তাড়াতাড়ি বিয়ে দিতে চাইনি মা, কিন্তু অভ্যর মতিগতি আমার সুবিধা লাগছে না। কখন কি করে বসবে এই ছেলের ভরসা নাই। সে এক রুখা জেদি হয়েছে, একবার যা চাই তা আদায় করে ছাড়বে। এখানেই আমার ভয়, যত তাড়াতাড়ি বিয়ে দিব তত চিন্তামুক্ত হতে পারবো। কিন্তু মুখে বলল, ভালো ছেলে হাতছাড়া করতে নেই মা। বাবা নিশ্চয়ই তোমার খারাপ চাইবে না। অনু বুঝতে পারলো এত আয়োজন তাকে দেখতে আসা নিয়ে। হঠাৎ করে তার মন খারাপ হয়ে গেল। বিয়ে হলে তো তাকে এই বাড়ি ছেড়ে চলে যেতে হবে। সে কিভাবে অন্য বাড়ি গিয়ে থাকবে?
সে কিছুতেই পারবে না অন্য মানুষের সাথে মানিয়ে নিতে। তাছাড়া কেমন ছেলে পছন্দ করেছে তার বাবা? সে কি অনুর মনের মতো হবে নাকি বেয়ারা হবে? বেয়ারা মনে পড়তেই অভ্রর কথা মনে পড়ে গেল। এই লোক জানলো তো তাকে জিন্দা কবর দিবে। আল্লাহ বাঁচাও। অনু মনে মনে আল্লাহকে স্মরণ করতে লাগলো। এদের আসার খবর যেন অভ্র কিছুতেই না জানে। তাহলে কি কাণ্ড ঘটাবে সে জানে না। তার বুক এখনই দুরু দুরু করছে। তার ভাবনার মাঝেই তার বাবা মাথায় হাত রেখে বলে, কিছুক্ষণের মধ্যে তারা চলে আসবে, তৈরি হয়ে নাও মা। আমার পরীকে যেন আজ সত্যি পরী লাগে। অনু ভয়ে ভয়ে উঠে দাঁড়ালো। তার মনে শুধু অভ্রকে নিয়ে ভয়। সে রুমে গিয়ে পায়চারি করতে শুরু করলো। সে কি করবে? বাবার কথা সে ফেলতে পারবে না। আবার অভ্র জানলে কুরবানি করবে তাকে। সে আর কিছু না ভেবে তৈরি হতে লাগলো। অভ্র আসার আগেই নিশ্চয়ই দেখা দেখি শেষ হয়ে যাবে, এই ভেবে সে রেডি হতে লাগলো। বিকেলবেলা ডাইনিং রুম জুড়ে কথোপকথন শোনা যাচ্ছে। শায়লা বেগম আসলো অনুর ঘরে। দেখলো অনু রেডি হয়ে বসে আছে। একটা হালকা গোলাপি শাড়ি পরেছে সে, সাথে হালকা সাজ। অনু এমনিতেই ফর্সা অনেক, তাই মেকআপ করার দরকার হয় নাই তার। ঠোঁটে গোলাপি লিপস্টিক দিয়েছে, তাতেই যেন সৌন্দর্য ঠিক করে পড়েছে। আরজান, আহির, অনু তিনজনই খুবই ফর্সা হয়েছে। অভ্র হয়েছে তার মায়ের মতো উজ্জ্বল শ্যামবর্ণ, কিন্তু মায়া ভরা চেহারা কেউ একবার তাকালে চোখ ফেরাতে পারবে না। শায়লা বেগম মেয়ের কাছে এগিয়ে গিয়ে বলল, মাশাআল্লাহ, আমার মেয়েকে তো জীবন্ত পরীর মতো লাগছে। মায়ের কথায় লজ্জা পেল অনু। সে জানে তার মা মন খুশি করার জন্য এমন বলে। সে এতটাও সুন্দর না, আবার কমও না। তবে সব বাবা মার কাছে তাদের মেয়ে রাজকন্যা। চলো মা, মেহমান এসে পড়েছে। অনু মায়ের দিকে একবার করুণ চোখে তাকালো, যার অর্থ তোমরা চেঁচে পড়ে আমার কুরবানির ব্যবস্থা করছো। শায়লা বেগম মেয়ের হাত ধরে ডাইনিং রুমে নিয়ে আসলো। একটা সোফায় বসিয়ে তাকে সালাম দিতে বলল সবাইকে। অনু ভদ্রমের মতো সবাইকে সালাম দিল। আসসালামু আলাইকুম। সবাই সালামের উত্তর নিতেই একটা কণ্ঠ তার ভীষণ পরিচিত মনে হলো। সে হালকা চোখ তুলতেই বিস্ফোরিত হলো। তার সামনেই তার স্যার আদিল মাহমুদ। সে কি ঠিক দেখছে নাকি তার মাথা ঘুরছে? সে এমনিতেই সেদিন স্যারকে দেখিয়ে বলেছে তার বয়ফ্রেন্ড। আজ যদি দেখে তাকে পারিবারিকভাবে দেখতে এসেছে, তাহলে বোম ব্লাস্ট হতে হবে, বেশি সময় লাগবে না। সে মনে মনে দোয়া পড়তে শুরু করলো। তার বাবাকে দেখে মনে হচ্ছে সে তাদের আগে থেকেই চিনে। আবার সেদিন আদিল তার ঠিকানা জিজ্ঞেস না করেই বাড়ি পৌঁছে দিছে। ও মাই গড, তাহলে কি তার বাবার বন্ধুর ছেলে? তার এবার কেঁদে দেওয়ার জোগাড়। বাবা কি তাকে এই লোকের সাথে বিয়ে দিবে নাকি? কিন্তু তার তো এই স্যারকে একদম পছন্দ না। কেমন রাগী গম্ভীর। বাবা চাচা আর আদিলের বাবার ভালোই কথোপকথন চলছে। মনে হচ্ছে তারা এখানেই বিয়ে দিয়ে দিবে। তার বাবা কি তার মতো জানতে চাইবে না? এসব ভাবতেই তার কান্না পাচ্ছে। এর মধ্যেই মনে হচ্ছে কেউ মেন গেট দিয়ে ভেতরে ঢুকছে। অভ্র ডাইনিংয়ে ঢুকতে একটু থমকে দাঁড়ালো। এত মানুষ কেন? তাদের বাসায় আজ তো কোনো অকেশন নাই। তার জানা মতে আজ কারোর জন্মদিন বা বাবা চাচার বিবাহ বার্ষিকী না। তাহলে হঠাৎ এত মানুষের মাঝে অনুকে শাড়ি পরা বসে থাকতে দেখেই তার টনক নড়ে। এটাই তাহলে অকেশন? ভালো, বেশ ভালো। সে এগিয়ে গিয়ে সবার সামনে দাঁড়িয়ে বলল, আসসালামু আলাইকুম। আজমল চৌধুরী ভাতিজার এমন সাধু হয়ে কথা বলার মানে বুঝল না। এই ছেলে নিশ্চিত কোনো কাণ্ড ঘটাবে। ওর এত তাড়াতাড়ি বাসায় আসার কারণ বুঝছে না তিনি। আজমল চৌধুরী আসার আগে তাকে এক গাদা কাজ ধরিয়ে দিয়ে এসেছে, যাতে করে এদের মুখোমুখি না হয়। কিন্তু সেগুড়ে বালি। এই ছেলে নিশ্চয় কাজ ফেলে চলে এসেছে। মনে মনে বিরক্ত হলেও প্রকাশ করলো না। মুখ গম্ভীর করে জিজ্ঞেস করলো, তুমি এ সময়ে কাজগুলো কমপ্লিট না করে চলে এসেছো? জি না, কাজ করেই এসেছি। আজমল চৌধুরী অবাক হলো। এত তাড়াতাড়ি কাজ করেছে বিশ্বাস হচ্ছে না। কিন্তু এদের সামনে তো আর তর্ক করা যায় না, তাই তিনি মুখ বুজে রইল।
অভ্র অনুকে প্রশ্ন করলো। এখানে সংসেজে বসে আছিস কেন? রুমে যা। অনু কেঁপে উঠল। সে জানে স্বাভাবিকভাবে বললেও তাকে ছিল কঠোরতা। সবার সামনে হয়তো কঠিন হতে চাচ্ছে না। অনু উঠতে নিলেই তার বাবা বলল, আদিল ওর সাথে কথা বলে এসো, ওকে নিয়ে যাও সাথে করে। অনু আর চোখে তাকালো অভ্রর দিকে। তার চোখ দিয়ে আগুনের ফুলকি বের হচ্ছে। মনে হয় এখনই সব জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দিবে। বাবার কথা রাখতে সে আদিলকে নিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরল। অনু, তোমার কি বিয়েতে অমত আছে? অনু তাকালো আদিলের দিকে। লোকটা প্রচুর গম্ভীর, কিন্তু দেখতে মাশাআল্লাহ অনেক সুন্দর। সে কোনো মেয়ে এমন কাউকে জীবনসঙ্গী হিসেবে পেতে চায়, কিন্তু অনু চায় না এমন গম্ভীর মানুষ। তার তো প্রাণ বন্ধ কাউকে পছন্দ, যার সোজা কথা সোজা সাপটা বলতে মুখে আটকাবে না, এমন কাউকে সে চায়। তখনই শুনতে পেল কারো কণ্ঠ। কতদিনের রিলেশন আপনাদের? অনু তাকালো। অভ্র এসেছে দেখে মনে হচ্ছে এর থেকে শান্ত কেউ পৃথিবীতে নেই। আসলে এ তো পুরাই আগুন। আদিল বুঝলো না তার কথার মানে, জিজ্ঞেস করলো, কিসের রিলেশনের কথা বলছেন? অনু হাত মুচড়াতে শুরু করলো। এবার যদি স্যারের সামনে এই কথা বলে, তার মান সম্মানের ফালুদা হয়ে যাবে। আদিল মনে হয় বুঝলো অনুর মনের কথা। সে শিক্ষক, ছাত্রছাত্রীদের চোখ দেখে সমস্যা বুঝতে পারে। তার হাতে অভ্রর মনও পড়তে পারল সে, তাই নমনীয়তা বজায় রেখে বলল। অনু নিশ্চয়ই বলেছে সব। অনু বিস্ফোরিত চোখে তাকালো আদিল স্যারের দিকে। তিনি কিভাবে বুঝলো অনু অভ্রকে এমন কথা বলছে? ছি ছি, তার মান সম্মান একেবারে শেষ। অভ্র বুঝলো তারা সত্যি রিলেশনে আছে। তার রাগে গা জ্বলতে শুরু করলো। এত বড় সাহস, রিলেশন করে অন্য কারোর সাথে? এত শখ, বিয়ে করার জন্য প্রস্তাব আনতে বলেছে। তার থেকে পালানো ধান্দা। বিয়ের শখ মিটিয়ে দিবে সে, বিয়ের জন্য উড়ছে সে, ডানা কেটে রেখে দিবে সে। রুমে যা অনু। কি সুন্দর অনুর ভয়ে জান বেরিয়ে আসতে চাচ্ছে। সে যেতে নিলেই আদিল বলে, আমার কথা শেষ হয়নি। অনু, কথা নাই, আমি কথা বলছি, রুমে যা। অনু দ্রুত পায়ে চলে গেল। এখানে আর একটু থাকলে তার সত্যি সত্যি হাত পা কেটে রেখে দিত। অনু যেতেই, অনুকে বিয়ে করতে চান কেন? ওকে আমার পছন্দ। আমি ওকে ভালোবাসি, সেটা অনেক আগে থেকে। অনু বাসে না। কে বলেছে আপনাকে? ওর চোখ, সেখানে শুধু আপনার জন্য ভয়, ভালোবাসার ছিটে ফোঁটাও নাই। সমস্যা নেই, আমি ভালোবাসার বীজ রোপণ করব। এভাবে ভালোবাসা হয় না মিস্টার অভ্র। এভাবেই হবে। আমি অভ্র যেভাবে চাইবো সেভাবে সব হবে। আদিল দেখলো তেজি রাগী ছেলেটাকে। তার থেকে বয়সে ছোট, কিন্তু তেজ দেখে মনে হচ্ছে পৃথিবী জয় করার ক্ষমতা তার মধ্যে আছে। সে আর তর্কে গেল না, হাসি মুখে বলল, দেখি কত ক্ষমতা। অভ্র রাগে ফুঁসছে, তার সাথে চ্যালেঞ্জ করে। সে দেখিয়ে দিবে ভালোবাসা কিভাবে নিজের করে নিতে হয়। ভালোভাবে কথা না শুনলে সে জোর করেই করবে। তবুও ভালোবাসা হারানোর ছেলে সে না। সন্ধ্যায় মেহমানরা চলে গেছে। তাদের কথা বলে আজমল চৌধুরী আদিলের সাথে মেয়ে বিয়ে দিলেই নিশ্চিত হবে। বড় ভালো ছেলে সে। এর মাঝে কারোর বর্জ্য কণ্ঠে ডাইনিং রুম কেঁপে উঠল। আমি অনুকে বিয়ে করতে চাই। ব্যাস, আজমল চৌধুরী মাত্র স্বস্তির নিঃশ্বাস ফেলেছিলেন। তার মধ্যেই এই কথায় তার হার্ট অ্যাটাক হওয়ার পালা। এই ছেলে যে কিছু কাণ্ড ঘটাবে সে জানে, তাই বলে সরাসরি বিয়ের কথা বলবে? লজ্জা শরম কি ধুয়ে খাইছে নাকি? ছেলের কথায় আশরাফ চৌধুরীর নাক মুখ দিয়ে পানি উঠে গেল। তিনি সবে পানি পান করছিলেন, এমন একটা কথায় ঘরের ভেতরে সবার মধ্যে বিস্ফোরণ শুরু হয়ে গেল। আশরাফ চৌধুরী ভাইয়ের দিকে আর চোখে তাকাচ্ছে। তার ভাই তাকে চিবিয়ে খাবে। এমনিতেই এই ছেলের জন্য তার কথা শুনতে শুনতে জীবন শেষ। তার উপর এমন কথা। তিনি ছেলেকে ধমকে বলল, অভ্র, এসব আজে বাজে মজা করবে না। আমি হার্টের পেশেন্ট, কখন যেন হার্ট অ্যাটাক করে ফেলবো। আজে বাজে নয় বাবা, তোমরা ভালো করেই জানো
এসব মজা টজা আমার দ্বারা হয় না, তাই যা বলছি সত্যি বলছি। আয়েশা বেগম মনে মনে খুশি হয়েছে। তিনি তো আগে থেকেই চান অনুকে অভ্রর সাথে বিয়ে দিতে, কিন্তু তার ছেলেটা একটু বেয়ারা জন্য বলার সাহস পাননি। কিন্তু তার ছেলে কাজের মতো কাজ করেছে। তার ছেলে যখন বলেছে অনুকে বিয়ে করবে তাহলে সে করেই ছাড়বে। তার মুখে মুচকি হাসি দেখে শায়লা বেগম জিজ্ঞেস করলো, কিরে ছোট, হাসছিস কেন? তোর ছেলে এমন কথা বললো, তোর হাসি পাচ্ছে? আয়েশা বেগম আমতা আমতা করে বলল, না না ভাবি, হাসছি না, আসলে একটা কথা মনে পড়লো তো তাই। আজমল চৌধুরী এখান থেকে পালাতে পারলেই বাঁচে, তাই তিনি উঠে চলে যেতে চাইল। কিন্তু অভ্র আর তার মতলব বুঝতে পেরে বলল, পালাচ্ছ কেন? আজমল চৌধুরী থতমত খেল। এই ছেলে যা খুশি বলে। তার বাড়িতে সে পালাবে কোন দুঃখে? সে তো রুমে যাচ্ছে। আজব ছেলে পয়দা করেছে, তাই এই বোকার নাদান ভাই কবে যে মান সম্মান শেষ করে দিবে আল্লাহই ভালো জানে। তিনি মুখটা গম্ভীর করে বলল, আদিলের সাথে অনুর বিয়ে ঠিক করে ফেলেছি। ভেঙ্গে দিন। কেন? কারণ আমি অনুকে ভালোবাসি। কি লজ্জা তার সামনে দাঁড়িয়ে তার মেয়েকে ভালোবাসার কথা বলছে। এসব আমার দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে হচ্ছে। তার তো ভীষণ অস্বস্তি হচ্ছে। সে জানে এই ছেলের লজ্জা নেই, কিন্তু তার তো আছে। সে কিছু না বলে আবার কেটে পড়তে চাইলো। অভ্র বাধা দিল, আমার কথা না শুনে কোথাও যেতে পারবেন না। তোমার মতো বেয়ারার কথা শুনতে আমি বাধ্য নই। কি বিয়ারাপনা করেছি? আমি কি 2-3টা বাচ্চা নিয়ে এসে বলছি শ্বশুর আব্বা এগুলো আপনার নাতিপুতি, আমাদের মেনে নিন। আশরাফ চৌধুরী চোখ কঠোর থেকে বেরিয়ে আসার উপক্রম। কি বলে তার ছেলে? মাথাটা তা গেছে নাকি? দিনের বেলা লাল পানি খাইছে। অভ্রর এমন কথায় শায়লা বেগম আয়েশা বেগম দুজনকেই ফিক করে হেসে ফেলল। শায়লা বেগম জানে অভ্র অনুকে ভালোবাসে। তার মতো বিচক্ষণ মহিলা এটা ধরতে পারবে না, এটা হতে পারে না। তাছাড়া তিনি অনুর ঘর থেকে প্রায় অভ্রকে বেরোতে দেখেন। তিনি জানেন তার মেয়ে কেমন, সাথে এটাও জানে অভ্র যখন তার মেয়েকে চাইছে তাহলে সে যে কোনো মূল্যেই তার করেই ছাড়বে। তিনি শুধু তার স্বামীর দৌড়ে দেখছেন তিনি কত পালাতে পারে। অভ্র একটু রাগী হলেও তার অপছন্দ না। তিনি জানে অভ্র রাগী, তবে চরিত্র খারাপ না। সে একটু বেয়ারা, বন্ধুদের সাথে ঘোরাঘুরি পছন্দ করে। তাই বলে কি সে খারাপ? নিজের চোখের সামনেই মেয়েকে সারা জীবন দেখতে পাবে, এর থেকে বড় আর কিছু নাই। তার ভাবার মাঝে অভ্র আবার বলল, আমি আজকে অনুকে বিয়ে করব। মগের মুল্লুক নাকি, যা বলবে তাই। এমনিতেই তার পছন্দ না এই ছেলেকে, আবার হুকুম করছে আজকে বিয়ে করবে। তিনি বলল, তোমাকে আমার মেয়ের যোগ্য মনে করছি না। কেন? তুমি একটা বাউন্ডুলে। আমি প্রতিদিন অফিসে যাই, বাউলে হলাম কিভাবে? যেন না কাজ করো, কাজ না করার সমান। অজুহাত দিবেন না একদম। আমি ভালো কাজ করি, ভাই বলেছে। এত কথা বাদ রেখে বলেন তো, মেয়ে দিবেন নাকি? না, কিছুতেই সম্ভব না। তাহলে আর কি, বিয়ে ছাড়াই বাসর করে আসি। সবার চোখ এবার কটর থেকে বেরিয়ে আসা জোগাড়। কি বলে এই ছেলে? অভ্রকে আর পায় কে? সে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। অনুর রুমে ঢুকে ঠাস করে দরজা বন্ধ করে দিল। আজমল সাহেবের হার্ট অ্যাটাক হওয়ার জোগাড় করে কি তার ভাতিজা মান সম্মান শেষ করে ফেলবে? হঠাৎ শব্দ হওয়ায় অনু লাফ দিয়ে দাঁড়ালো। সামনে অভ্রকে দেখে তার জান শেষ। কয়টা চড় থাপ্পড় কপালে নাচছে কে জানে। অভ্র এগিয়ে এলো তার কাছে। তার এগিয়ে আসতে দেখে অনু পিছতে লাগলো, কিন্তু অভ্র তা হতে দিল না। নে, অনুর হাত ধরে টান মেরে তার বুকে ফেললো। অভ্র বুঝতে পারছে অনুর বুক ধকধক শব্দ করছে। সে অনুর মুখে হাত বুলিয়ে মুখটা চেপে ধরল। হঠাৎ এমন আক্রমণে অনু হকচকিয়ে গেল। অভ্র তার মুখটা একদম তার কাছে নিয়ে আসলো। দুজনের নিঃশ্বাস বাড়ি খাচ্ছে। গোলাপি ঠোঁট দুটো লিপস্টিকের কারণে আরও গোলাপি হয়ে উঠেছে। অভ্র সেদিকে একবার তাকিয়ে প্রশ্ন করল, এত সুন্দর মেহরীয় সাজ অন্য কারোর জন্য কেন সাজলি? আমার জন্য তো কখনো সাজলি না।
অনু কেঁপে উঠল তার কণ্ঠ শুনে। এমন কণ্ঠ কারো ভেতর কাঁপিয়ে দিতে যথেষ্ট। অভ্র কোনো কথা ছাড়াই তার ঠোঁট কামড়ে ধরল। অনু ছটফট করে উঠল। অভ্র জোরে জোরে কামড়ে লিপস্টিক তুলতে লাগলো। অনুর চোখ দিয়ে পানি পড়ছে। সে অভ্রকে ছাড়াতে চেয়ে পারছে না। লিপস্টিক উঠে যেতে সে সফটলি কিস করতে লাগলো। হঠাৎ দরজার কর্নার থেকে নাড়ার শব্দে অনু কেঁপে উঠল। ছি ছি, বাড়ির সবাই তার দরজার সামনে। বুঝতে তার বাকি থাকলো না। অভ্র কিছুক্ষণ পরে ছেড়ে দিয়ে শব্দ করে ঠোঁটে একটু চুমু খেলো। আর চুমুর শব্দ ঘরের বাইরে আজমল চৌধুরী সব বাকি সবার কানেই গেল। লজ্জায় তাদের কান দিয়ে ধোঁয়া বের হতে শুরু করলো। তার মাঝে পেছন থেকে একটা কণ্ঠস্বর কানে বাজলো। তোমরা অনুর রুমের সামনে কি করছো? কি হচ্ছে অনুর? আরজানের কণ্ঠ শুনেই সবাই পেছনে তাকালো। আরজান আর আহিয়া দাঁড়িয়ে আছে। অনেকটা জার্নি করার পরে তাদের ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। এই সময় এমন কথা শুনলে ব্যাকপ্রোটা আরও খারাপ হবে। আজমল চৌধুরী বেশ লজ্জা পেল। ছেলের সামনে তো এমন বেহায়া কথা বলা যায় না। যদিও তার ভাইপো বেহায়ার শীর্ষে অবস্থান করেছে, তাও সে এটা বলতে পারবে না। অভ্র লজ্জা নাই থাকতে পারে, তার তো আছে। আরজানের সবার চেহারা দেখে কেমন সন্দেহ লাগছে। কি এমন হয়েছে যে সবাই এমন হাঁসফাঁস করছে? সে আর একটু এগিয়ে এলো, আবার প্রশ্ন ছুড়ল। কি হয়েছে বলছো না কেন? শায়লা বেগম তাকে কথা কাটাতে বললেন। তেমন কিছু না বাবা, তোরা অনেক দূর থেকে এসেছিস, ঘরে গিয়ে ফ্রেশ হয়ে নে। আরজান সশব্দে সন্দেহ নিয়ে বলল। কি লুকাচ্ছ আমার থেকে? শায়লা বেগম সবাই হাঁসফাঁস করে উঠল। কিভাবে বলবে অভ্র দিনে দুপুরে তার বোনকে নিয়ে ঘরে দরজা দিছে? এটা বললে কি মান সম্মান বেঁচে থাকবে নাকি? আয়েশা বেগম বলল। আহিয়া মা, আরজানকে নিয়ে ঘরে যাও, দুজনকেই দুর্বল লাগছে। কোথাও যাব না, আগে বলো কি হয়েছে। সবাই বিপাকে পড়ল। একবার যখন বলেছে তখন না শুনে কোথাও যাবে না। এদিকে দরজার ভেতরে অনু তো লজ্জায় মাটির সাথে মিশে যাচ্ছে। এত বড় লজ্জা সে জীবনেও পায়নি। বিয়ের আগে কেউ তাকে নিয়ে দরজা বন্ধ করেছে, তাও আবার সবার সামনে। ভাবতে লজ্জায় তার চোখ লাল হয়ে গেল। এদিকে অভ্র ও আরজানের কণ্ঠে কিছুটা ঘাবড়ে গেল। সে জানে ভাই এত বড় কাণ্ড মানবে না, দুইটারই লাভাবে তাকে। কিন্তু তার সিদ্ধান্তে সে অনড়। সে বিয়ে করবে মানে আজকেই করবে। পাশে তাকে দেখলো অনু বিছানায় বসে চোখের পানি ফেলছে। তাতে তার কিছু যায় আসে না। আগে বিয়ে হোক, তারপর আদর করে সব পুষিয়ে দিবে। আরজান কোনো ভাবান্তর না করে দেখে নিজেই দরজা নক করতে লাগলো। অনু, দরজা খোল। অনু কেঁপে উঠল। কি বলবে সে ভাইকে? ভাই কি বাঁচাবে এই দানবের হাত থেকে? সে উঠে যেতে নিলেই অভ্র হাত টেনে ধরল, শাসিয়ে বলল। উল্টোপাল্টা কিছু বললে খবর আছে। অনু ছাড়া পেতেই দৌড়ে দরজা খুলে ভাইয়ের বুকে হামলে পড়ল। আরজান অবাক হলো বোনকে কাঁদতে দেখে। অনু তো সিসকাদুনের না, তাহলে বোনের মুখটা তুলল। সাথে সাথে চেহারা পরিবর্তন দেখতে পেল। চোখগুলো ফুলে আছে, দেখেই বোঝা যাচ্ছে কেউ রাগ ঝাড়ছে। সে দরজার ভেতরে তাকাতে আরও অবাক হলো অভ্রকে দেখে। তার আর বুঝতে বাকি রইল না অভ্রর কাজে সব। সে দূরত্ব অনুকে ছেড়ে ভেতরে প্রবেশ করে অভ্রকে ঘুষি মারল। সাথে সাথে নাক দিয়ে গল গল করে রক্ত বের হতে লাগলো। আয়েশা বেগম ভয়ে চিৎকার দিয়ে উঠল। তার একমাত্র সন্তান অভ্র, তার কিছু হলে সে বাঁচতে পারবে না। তিনি দৌড়ে অভ্রর কাছে গেল। আরজানকে ছাড়াতে ছাড়াতে বলল। আর মারিস না বাবা, ভুল করে ফেলছে, ছেড়ে দে ওকে। ছেড়ে দিতে বলছো কাকামণি? দেখছো না অনুর সাথে অসভ্যতা করেছে? তবুও ছেড়ে দে বাবা, ওর হয়ে আমি মাপ চাচ্ছি। অভ্র বলল। মাপ কেন চাচ্ছ মা? কি ভুল করেছি আমি? আমি শুধু অনুকে বিয়ে করতে চেয়েছি, খারাপ তো কোনো আবদার করিনি। আগেই সবাই মেনে নিলে এমন কিছু ঘটতো না।
আরজান ধমকালো। অনুকে বিয়ে করতে চাইছে মানে তাকে পছন্দ করে। আরজান তাকালো অভ্রর দিকে। সে চোখে কাউকে পাওয়ার তীব্র আকুতি। আরজানের বুঝতে বাকি নাই অভ্র অনুকে শুধু পছন্দ না ভালোবাসে। সে ধমক দিয়ে বলল, ভালোবাসিস তো বলতে পারতি, অসভ্যতা করার মানে কি? বলেছি, কিন্তু কেউ শোনেনি। অন্য জায়গায় বিয়ে ঠিক করেছে। এবার আরজান আরো বেশি চমকালো। আহিয়া তো নীরব দর্শক। সে একের পর এক শুধু চমক পেয়েই যাচ্ছে, বলার মতো কিছুই নেই তার। আরজান তার বাবাকে প্রশ্ন করলো, এত তাড়াতাড়ি বিয়ে ঠিক করে ফেলেছো কেন? ওর তো 18 হয়নি। আজমল চৌধুরী বলেন, এই বেয়াদবের জন্য সে কবে থেকে অনুর পিছনে পড়েছে। বাবা হয়ে এসব দেখব না বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। অপরর এবার রাগ আকাশ ছুলো। তার সাথে বিয়ে দিবে না বলে এত ফন্দি সো গড়িয়ে উঠল। আমার সাথে বিয়ে দিলে কি সমস্যা? আমি কি আপনার মেয়েকে খাওয়াতে পারবো না, নাকি আপনাকে নানা বানাতে পারবো না? যাবার বেফাস কথা। এবার আর যেন লজ্জা পেল। আহিয়া মুখ টিপে হেসে ফেলল। কি একটা অবস্থা! আহিয়া আগে জানতো না অভ্র এমন ঠোঁটকাটা, মুখে কিছুই আটকায় না, যা তা বলে দেয়। আরজান এবার বলল, সবাই যার যার ঘরে যাও, পরে কথা হবে। না ভাই, আমার এক্ষুনি উত্তর চাই। কিসের উত্তর? তোমার বোনের আমার সাথে বিয়ে দিবে নাকি? কেন? আমার বোন তোর বোন না? প্লিজ ভাই, এটা বলো না। পৃথিবীর সবাই আমার মা বোন, কিন্তু তোমার বোন আমার বউ হওয়ার চাই। আরজান হাসিটুকু গিলে ফেলল। আহিয়া হাসতে হাসতে রুমে চলে গেল। আজমল চৌধুরী, আশরাফ চৌধুরী দুজনই কেটে পড়তে চাইল। আর একটু এখানে থাকলে মান সম্মান নিয়ে যেতে পারবে না। আরজান তাদের ডাক দিল। দাঁড়াও তোমরা। দাঁড়িয়ে পড়ল সবাই। দরজার সবার মুখের দিকে তাকিয়ে বলল, কাজের ব্যবস্থা করো বাবা, আজই বিয়ে হবে। সবাই চমকে উঠল। এত বড় সিদ্ধান্ত নিল আরজান। আজমল চৌধুরী বলেন, কিছুতেই না, এমন বেয়াদবের সাথে আমার মেয়ের বিয়ে দিব না। অভ্র অনুকে ভালোবাসে বাবা, তবুও আমি কিছুতেই বিয়ে দিব না ওর সাথে। কিন্তু আমি দেব। যে আমার বোনকে ভালোবাসে আমি তার সাথে দেব। কিন্তু অনুকে তো আদিল। কোনো কথা শুনতে চাই না আমি। বিয়ে হবে মানে আজকেই হবে। আরজান আর না দাঁড়িয়ে পা বাড়ালো ঘরের উদ্দেশ্যে। অনু এবার ডেকে ওঠে। ভাইয়া, আমি এই বিয়ে করতে পারবো না। আরজান ফিরে তাকালো বোনের দিকে। চোখে কৌতূহল জিজ্ঞেস করলো, কেন, কি সমস্যা? আমার পছন্দ না ওনাকে। আরজান তাকালো অভ্রর দিকে। মনে হচ্ছে রাগে ফেটে পড়েছে। আরজান মুচকি হাসলো, বোনকে বোঝালো, যে তোমাকে ভালোবাসে তাকে বিয়ে করা উচিত। কিন্তু ভাইয়া, অভ্র ভাই অনেক রাগী, আমার সাথে খারাপ ব্যবহার করে। তোমাকে ভালোবাসে বলেই শাসন করে, এতে ভয়ের কিছু নাই। রুমে গিয়ে তৈরি হয়ে নাও। কিন্তু ভাইয়া। কোনো কিন্তু না, এটা আমার ইচ্ছে। আমার ইচ্ছের মূল্য নিশ্চয়ই তোমার কাছে আছে। অনু করুণ চোখে তাকালো ভাইয়ের দিকে। আরজান আর কিছু না বলে রুমে চলে গেল। সবাই অনেক আগেই চলে গেছে। অনু, অভ্র আর অনু দাঁড়িয়ে আছে। অনুর বুক দুরু দুরু করছে। শেষ পর্যন্ত কিনা এমন দানব কপালে জুটতে চলেছে, ভাবতে গা শিরশির করছে। তার ভাবনার মাঝেই অভ্র তার কাছাকাছি চলে এলো। একটু ঝুঁকে কানের কাছে ফিসফিস করে বলল, বন্ধুদের ফোন দেই, কি বলিস? অনু চমকে উঠল। কেন? কেন আবার কি? বাসর ঘর সাজাতে হবে না? অনুর চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম। কি বলে এই ছেলে? বিয়ের আগে বাসরে চিন্তা! ছি ছি, লজ্জায় কোন গর্তে মুখ লুকাবে সে? চোখ গরম করে তাকালো অভ্রর দিকে। অভ্র কি সেদিকে পাত্তা দেওয়ার সময় আছে? সে সুন্দর করে বলল, বিয়ে যেভাবেই হোক, বাসর কিন্তু মিস হবে না পাখি। তৈরি থাকিস। বিড়াল কিন্তু বাসর রাতেই মারতে হবে। অনু প্রচণ্ড রাগে লজ্জায় পালাতে চাইলো এখান থেকে। যতক্ষণ থাকবে এসব নির্লজ্জ কথাবার্তা চলতেই থাকবে। সে তাই তড়িঘড়ি করে চলে যেতে নিলে অভ্র হাত চেপে ধরল, বলল, পালাচ্ছিস কেন? আর কিছুক্ষণ পরে তো আমার সাথে লেপ্টে থাকবি। অনু দ্রুত হাত সারিয়ে বিড়বিড় করে বলল, তোর সাথে বাসর করবে আমার নাইটি। অভ্র ঠিকই শুনে ফেললো তার কথা। সে উচ্ছ্বসিত হয়ে বলল, গ্রেট আইডিয়া।
কোন রঙের নাইটি পছন্দ বল? অনুর ভ্যাবাচাগা খেয়ে গেল, শুনে ফেলল এই ছেলে সাংঘাতিক, এর সামনে বিড়বিড়ও করা যাবে না। সে তাড়াতাড়ি রুমে ঢুকে দরজা দিল, কিন্তু বাইরে থেকে শুনতে পেল, আমি কিন্তু সত্যি নাইটি পরিয়ে বাসর করব। আমাদের বাসরটা সবার থেকে ইউনিক হবে মেরি জান। অনু আর কিছু শুনল না, দুই কান চেপে ধরে বাথরুমে ছুটল। জার্নির পরে শরীরটা কেমন যেন ক্লান্ত লাগে, তাই আহিয়া একেবারে গোসল করে বেরিয়েছে। কিন্তু সমস্যা হলো তার চুলের জন্য। বড় চুল হওয়ার কারণে সে যখন তার গোসল দিতে পারে না। এখন রাতে 8টা বাজে, তার রুমে ময়না হালকা পাতলা কিছু খাবার দিয়ে গেছে। তার ভীষণ খিদে পেয়েছে, সে তাড়াতাড়ি খাবার খেয়ে নিল। আবার অনুকে তৈরি করতে হবে, কাজে এসে যাবে কিছুক্ষণের মধ্যে। সে অনুকে তৈরি করতে চলে গেল। কি ব্যাপার অনু, মন খারাপ কেন? আমি অভ্র ভাইকে বিয়ে করতে চাই না ভাবি। দেখো, তোমার ভাই যখন কোনো সিদ্ধান্ত নিয়েছে নিশ্চয়ই ভেবেচিন্তে নিয়েছে, এতে তোমার কোনো খারাপ হবে না আশা করি। কিন্তু ভাবি, আমি অভ্র ভাইকে পছন্দ করি না, প্রচণ্ড রাগী, সবসময় ধমকের উপর রাখে। তোমাকে তো ভালোবাসে, তাই না? তবুও ভাবি, সব ঠিক হয়ে যাবে, চিন্তা করো না, আল্লাহর উপর ভরসা রাখো। ওদের মধ্যে এমন টুকটাক কথা বলতে বলতে অনুকে সাজিয়ে ফেলল। ও আপনাদেরকে তো বলাই হয়নি, অনুর পরনে একটা সাদা জামদানি শাড়ি, তাও আবার অভ্র কিনে এনে দিয়েছে। সেটা পরে তাকে একদম সাদা পরি লাগছে, হালকা সাজিয়েও যেন তাকে অপরূপ সুন্দর লাগছে। আহিয়া বলল, অভ্র ভাই তো চোখ ফেরাতেই পারবে না। অনু কোনো প্রতিক্রিয়া দেখালো না। যে বিয়েতে তার মত নাই সেখানে কোনো কিছুই তার যায় আসে না। নিচ থেকে আরজান ডেকে অনুকে নিয়ে যেতে বলল। আহিয়া অনুকে দাঁড় করিয়ে দিল, মাথায় একটা সুন্দর দোপাট্টা পরিয়ে দিল। তারপর তার হাত ধরে নিচে নিয়ে যেতে লাগলো। অভ্র দেখলো সিঁড়ি দিয়ে অনু নামছে। ভালোভাবে মুখ দেখতে না পেলেও বুঝতে পারছি তার কল্পনার থেকে বেশি সুন্দর লাগছে তাকে। সে নিচের দিকে তাকিয়ে মুচকি হাসলো। অনেক দিনের প্রতীক্ষিত জিনিস পেতে চলেছে সে, আজ ভীষণ খুশি। তার ভাবনার মাঝেই আহিয়া অনুকে অভ্রর পাশে বসিয়ে দিল। অভ্রর বুকের মধ্যে ধুকধুক করছে, যাতে কেউ শুনে না ফেলে। বুকে হাত দিয়ে চেপে ধরল। আরজান সবটাই লক্ষ্য করলো। অন্যদিকে তাকিয়ে একটা মুচকি হাসি দিল। সে সিদ্ধান্ত নিতে ভুল করেননি। অভ্র তার বনুকে সত্যি ভীষণ ভালোবাসে, তার আচরণই তার প্রমাণ। কাজীর কথায় সবারই ধ্যান ভাঙে। বলো মা, কবুল। আপনার কি আমার বউকে বিয়ে করার ইচ্ছে হয়েছে নাকি? কাজী বেচারা থতমত খেয়ে গেল। সে কেন এই বুড়ো বয়সে তার বউকে বিয়ে করতে যাবে? সে আমতামতা করে বলল, এসব কি বলছো বাবা? আমি কেন তোমার বউকে বিয়ে করতে চাইবো? আমার বউ বাচ্চা সবই আছে। তাহলে কবুল বলছেন কেন? আমি কোথায় কবুল বললাম? এই যে বলছেন বলো মা কবুল, এটা তো কবুল বলাই হলো নাকি? পুরো ঘরের মানুষ স্তব্ধ। এটা আমার কেমন লজিক? কাজী তো পুরোই বেকুব বনে গেল। কার পাল্লায় পড়লো এত আস্ত পাগল? আজমল চৌধুরী মনে মনে শখানেক গালি দিল। অসভ্য বেয়াদব ছেলে, ভাইয়ের দিকে তাকিয়ে চোখ রাঙালো। যার অর্থ কেমন ছেলে পয়দা করছিস, যার জন্য পদে পদে লজ্জায় পড়তে হচ্ছে। আশরাফ সাহেব মুখ লুকালো, ইনোসেন্ট লুক দিল, যার মানে নিশ্চয় হাসপাতালে বদল হয়েছে এই ছেলে। সে কিছুতেই এমন নির্লজ্জ বেহায়া ঠোঁট ছেলে পয়দা করে নাই। কিন্তু শায়লা বেগম ও আয়েশা বেগম মুখে আঁচল দিয়ে হাসতে। অভ্রর কথায় সবার ধ্যান ভাঙে। বলুন, তুমি কি বিয়েতে রাজি মা? কাজী আর কি করবে, তার শেখানো মতোই বলল। অনু তাকালো পরিবারের সবার দিকে। যদি শেষ পর্যন্ত বিয়েটা না হয় কিন্তু সে গুড়ে বালি। অভ্র তার হাত ধরে একটা চাপ দিল। ব্যাস, অনু বুঝলো এখন কবুল না বললে এই ছেলে কি না কি করবে, তাই ভয়ে ভয়ে বলল, কবুল কবুল কবুল। কবুল কবুল কবুল। সবাই আলহামদুলিল্লাহ বলল। কাজী তাদের সংসারের সুখের জন্য দোয়া করে দিল। রাতে সবাই একসাথে খাওয়া দাওয়া করলো। খাওয়া শেষে
শায়লা বেগম অনুকে অভ্রর ঘরে দিয়ে আসতে বলল। অনুর তখন মনে পড়ে গেল অভ্রর কথা। বিয়ে যেভাবেই হোক বাসর কিন্তু মিস হবে না পাখি, তৈরি থাকিস। বিড়াল কিন্তু বাসর রাতেই মারতে হবে। অনুর ভয়ে বুক কাঁপতে সে আহিয়াকে বলল। প্লিজ ভাবি, আমি আমার রুমে থাকবো। কি বলো, আজ তোমাদের বাসর রাত? না ভাবি, প্লিজ, আমি ওনার সাথে কিছুতেই থাকতে পারবো না। এসব বলো না প্লিজ, মা শুনলে রাগ করবে। অনুর ভীষণ রাগ হলো, সে চিৎকার করে বলল। তোমরা কেউ আমার ইচ্ছের কোনো মূল্য দিচ্ছ না। আমি কি মানুষ না? অপছন্দের একজনের সাথে বিয়ে দিয়ে দিলে আবার বাসর ঘরেও পাঠাতে যাচ্ছ। আমি কিছুতেই করবো না ওনার সাথে বাসর। অভ্র এতক্ষণ সবই দেখছিল, শুনছিল। সে ফট করে এসে অনুর কানের কাছে ফিসফিস করে বলল। তোমার কিছুই করতে হবে না পাখি, যা করার আমি করব। এই বলে কোলে নিয়ে রুমের উদ্দেশ্যে হাঁটা ধরল। বাকি সবার চোখ কপালে। সবাই মনে মনে বলছে, মাটি ফাঁক হও, আমি ঢুকে পড়ি। ডাইনিং রুম জুড়ে পিনপতন নীরবতা, কারোর মুখে রা নেই। এই কেমন ছেলে রে বাবা, বাপ চাচা মানে না, বউ নিয়ে ঘরে দরজা দেয় সবার সামনে। আয়েশা বেগম লজ্জায় যার দিকে তাকাতে পারছে না। আশরাফ চৌধুরী তো থম মেরে বসে আছে। কি বলবে ভাইয়ের সামনে, তার কান কাটা যাচ্ছে। অসভ্য বাদর ছেলে, আগে তো এত নির্লজ্জ ছিল না, দিন দিন যেন মাত্রা ছেড়ে যাচ্ছে। আরজান আহিয়াকে রুমে যাওয়ার ইশারা করে সেও কেটে পড়ল। আহিয়াও আশেপাশে একটু তাকিয়ে তার পিছু পিছু হাঁটা ধরল। সুযোগ পেয়ে সবাই সবার মতো হাওয়া। ঘরে গিয়ে আশরাফ চৌধুরী আয়েশা বেগমকে বলল। এই ছেলের জন্য ভাইনা কবে এ বয়সে আমার গায়ে হাত তুলে? সিসি কি বলছেন এইসব? ঠিকই বলছি, তোমার ছেলে যা শুরু করেছে তাতে মনে হয় না সেদিন বেশি দূরে। আয়েশা বেগম করুণ চোখে তাকালো স্বামীর দিকে। সে কি করবে, এই ছেলে একটু এমনই। এদিকে অনুর ভয়ে কেঁদে দেওয়ার জোগাড়। অভ্র ঘর আটকে তাকে খাটে বসিয়ে দিয়েছে। অনু মনে মনে হাঁসফাঁস করছে, কিন্তু মুখে কিছু বলতে পারছে না। অভ্র ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে সে একটা চিৎকার দিল। খবরদার, আমার কাছে আসবেন না বলে দিলাম। অভ্র ব্রু কুচকালো। কি বলে এই মেয়ে, বিয়ে করছে কি বউ ছাড়া থাকার জন্য? নো নেভার, সে এত সাধু পুরুষ না। সে এগোতে লাগলো। অনু তো ভয়ে উঠে দাঁড়ালো খাটের উপরে। অভ্র তার দিকে তাকালো। সাদা শাড়িটা বেশ মানিয়েছে, যাকে বলা যায় রূপে অনন্যা। অভ্র বলল। কাছে আসো। অনু তড়িঘড়ি করে বলল। না না, কিছুতেই না, আপনি সরে যান। শোন, তোর সাথে হাডুডু খেলার কোনো শখ নাই আমার। আমার তো অন্য কিছু খেলতে মন চাচ্ছে। অনুর কান গরম হয়ে গেল। সে এতটাও ছোট না যে এসব কথা বুঝতে পারবে না। সে সব বুঝে। সে করুণ স্বরে বলল। আমার কিন্তু 18 হয়নি। তো তো মানে কি, আপনি আমার সাথে অসভ্যতা করতে পারেন না? শোন, আগের দিনের মানুষ 12-13 বছরে বিয়ে হয়েছে, তাদের স্বামী কি তাদের 18 হওয়ার অপেক্ষা করেছে নাকি? আমি আপনাকে পছন্দ করি না, আপনার সাথে এসব করতে পারবো না। অভ্রর কপাল টান হলো। এই হচ্ছে আসল সমস্যা। প্রেমিক বিয়ে করলে তো বাসরের জন্য অস্থির হয়ে থাকতো, তার বেলায় যত সমস্যা। অভ্র রাগী গলায় বলল। আমার মেজাজ খারাপ করবি না অনু, কাছে আসতে বলেছি, আস। অনু এদিক ওদিক তাকিয়ে দিল এক দৌড়। সরাসরি বাথরুমে ঢুকে দাঁড়াম করে দরজা বন্ধ করে দিল। অভ্রর মেজাজ বিগড়ে গেল। ভালো কথায় আজকাল দুনিয়ায় কিছুই পাওয়া যায় না। আজব দুনিয়া। এতক্ষণ ভালোবেসে কাছে আসতে বলল, সেটা দেখে দৌড়ে পালালো। এখনই যদি একটু কচর হয় সুরসুর করে সামনে চলে আসবে। এদিকে আহিয়া ঘরে এসে এক চোট হেসে নিয়েছে। অভ্রর কাণ্ডে সে হাসতে হাসতে শেষ। এত ভালোবাসে অনুকে যে সবার সামনে লাজ লজ্জার মাথা খেয়ে বাসার ঘরে ঢুকে পড়ল। আরজান অনেকক্ষণ ধরে আহিয়াকে দেখছে, মুখ থেকে হাসি সরছেই না। আহিয়া পরনে একটা শাড়ি, এটাকে কি কালার বলে আরজান জানে না। কালো, অ্যাশ আরও 2-4টা কালারের সংমিশ্রণ তার ফর্সা গায়ে অসম্ভব মানিয়েছে। আরজান কাছে এসে বলল।
এত হাসির কারণ কি ম্যাডাম? আহিয়া একটু চমকালেও পর মুহূর্তে হাসি মুখে বলল, অগ্রভাই ঠোঁট কাটা হলেও অনুকে খুব ভালোবাসে। এক বাড়িতে এতদিন থেকেও আমি বুঝতে পারিনি কিছুই। যদি বুঝতে চাইতে তাহলে অনেক আগেই ভালোবাসা বুঝতে। আহিয়া চমকে উঠল। আরজানের কণ্ঠ কেমন যেন অস্বাভাবিক, হাসির রেশ নাই, কেমন গম্ভীর আর কিছুটা রাগ অভিমান। আহিয়া এই লোকটাকে বোঝে না। মাঝে মাঝে মনে হয় আর সবার মতোই সাধারণ একজন মানুষ, আবার মাঝে মাঝে কেমন এক গভীর রহস্য খুঁজে পায় তার কথার মধ্যে, জেনে খুব যত্নে কিছু লুকিয়ে বহু কাল ধরে। আহিয়া কিছুক্ষণ তার দিকে তাকিয়ে ফ্রেশ হতে চলে গেল। আরজানের সামনে বেশিক্ষণ থাকতে তার লজ্জা অস্বস্তি হয়, তাই সে যত পারে কম সময় তার সামনে থাকে। আহিয়া যেতেই আরজান একটা দীর্ঘশ্বাস ফেলে। এই মেয়ে কোনো দিনও বুঝবে না তাকে। অন্যদিকে অনু আধা ঘন্টা ধরে বাথরুমে বসে আছে। সে কিছুতেই যাবে না, বাইরে সে গেলেই অভ্র তাকে ধরবে। তারপর না, সে আর ভাবতে পারছে না। ভয়ে তার শরীর থরথর করে কাঁপছে। এত তাড়াতাড়ি এমন পরিস্থিতিতে পড়তে চায় না সে, তাও আবার অভ্রর মতো রাগী মানুষের সাথে ভাবতেই তার শরীর শিরশির করছে। দরজায় শিরশির করে শব্দ হতেই অনু লাফিয়ে উঠল। অভ্র রাগে গর্জন করে বলল, এবার কিন্তু আমার ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে অনু, তাড়াতাড়ি বাইরে বের হ। অনু কাঁপা কাঁপা গলায় বলল, আমি কিছুতেই আপনার সাথে রাত কাটাতে পারবো না। তো কার সাথে কাটাবি? অনু থতমত খেয়ে গেল। কার সাথে কাটাবে, আবার একটাই থাকবে? সে তো এত দিন একাই থেকেছে, আর কেউ অন্য কাউকে লাগবে? না, কিছুতেই এই বজ্জাতের সাথে থাকবে না। সে সারা রাত বাথরুমে কাটিয়ে দিবে, তারপর অভ্র ঘুমালে এক ফাঁকে পালাবে। তার ভাবনার মাঝে আবার দরজা দরম করে শব্দ হলো। অনু ভয়ে বুকে থুতু দিল, মনে হচ্ছে দরজা ভেঙে ফেলবে। তোর ধারণা একদম ঠিক, এখন না খুললে একদম ভেঙে দিব। আমি দরজা ভাঙলে কিন্তু বাসরটা বাথরুমই হবে, তাতে কষ্টটা তোরই বেশি হবে। এখন তুই ঠিক কর, নরম বিছানায় বাসর করবি নাকি বাথরুমের ফ্লোরে? আল্লাহ, এ যেন বিনা মেঘে বজ্রপাত, কথা দিয়েই যেন শরীর কাঁপিয়ে দেয়। এত বড় হুমকি! অনু একবার তাকালো ফ্লোরের দিকে। সে ভাবলো অভ্রর মতো দানব যদি তাকে নিয়ে ফ্লোরে, নানা আর ভাবতে পারছে না। তার শরীরের একটা হাড় গুটিও আস্ত থাকবে না। তার থেকে ভালো সে বাইরেই বের হোক, তারপর না হয় কোনো একটা বুদ্ধি খাটানো যাবে। সে কাঁপা কাঁপা হাতে সিটকিনি খুলল। সাথে সাথে অভ্র একটা প্যাকেট ছুঁড়ে দিয়ে বলল, এটা পরে একেবারে বের হ। অনু প্রশ্নবোধক চাহনিতে তাকালো। অভ্র চোখের ইশারায় প্যাকেট খুলতে লাগলো। প্যাকেট খুলতেই অনুর চোখ ছানা বড়া। এটা তো নাইটি! আল্লাহ, তার জীবনে সে কোনো দিন শুনে নাই বাসর রাতে বউকে নাইটি পরতে বলে। অনুর রাগী চোখে তাকালো অভ্রর দিকে। অভ্র সেদিকে পাত্তা না দিয়ে বলল, রাগ করো কেন সোনা? তখন না বললে তোর সাথে বাসর করবে, আমার নাইটি ভুলে গেছে? অনুর মাথা ঘুরতে শুরু করলো। কি একটা মানুষ, কি একটা কথা বলছে তার জন্য তাকে নাইটি পরতে বলবে, তাও আবার আজকের রাতে। অনু রাগ দেখিয়ে বলল, কিছুতেই পারবো না আমি এসব। কি ভাবছেন নিজেকে? যা বলবেন তাই করতে হবে? এসব আজে বাজে জিনিস পড়তে বলছেন? অভ্র একটু ঝুঁকে এসে বলল। নাইটি আমার কবে থেকে বাজে ড্রেস হলো সোনা? অনু একটু থতমত খেলো। আসলেই তো নাইটি তো বাজে ড্রেস না, কিন্তু প্রথম রাতেই নাইটি পরা বাজের থেকেও বাজে, একদম জাতা। সে কিছুতেই পরবে না এসব। সে নাইটি না পরে বাইরে বের হতে নিলেই অভ্র বলল, তুই নিশ্চয়ই চাচ্ছিস আমি তোকে পরিয়ে দেই, তাই না পাখি? অনুর চোখ রসগোল্লা। কি বলে এই লোক! আজ যে ঝড়ের তাণ্ডবে ছিন্ন ভিন্ন হয়ে যাবে বুঝতে আর বাকি নেই। সে কাঁপা কাঁপা হাতে দরজাটা আটকালো। অভ্র বাঁকা হাসি দিল। তার সাথে পাঙ্গা নেওয়া এত সহজ না। এদিকে আজমল চৌধুরী ভীষণ অস্থির হয়ে আছে। তার কেমন যেন দুশ্চিন্তা হচ্ছে। মেয়েটার জীবনে এমন হতকারী সিদ্ধান্ত কি আরজান ঠিক করলো? অভ্র যে ধরনের ছেলে তাকে বিশ্বাস করতে পারছেন না তিনি। তার একমাত্র মেয়ে, তার রাজকন্যা, তার চোখের পানি তিনি সহ্য করতে পারবে না, যতই হোক ভাইয়ের ছেলে।
তার মেয়ে খারাপ থাকলে তিনি কাউকে ছাড়বেন না। শায়লা বেগম স্বামীর চিন্তিত মুখের দিকে তাকিয়ে বলল, এত দুশ্চিন্তা করছেন কেন? তুমি বুঝতে পারছো না শাহেলা, অভ্র ভীষণ রাগী বদমেজাজি ছেলে। তো চরিত্রহীন তো নয়, তাই না? ওর রাগটা যত বেশি, ভালোবাসাটা তার থেকেও দ্বিগুণ। আরজান চৌধুরী তাকালেন স্ত্রীর দিকে। তার স্ত্রী মানুষ চিনতে ভুল করেন না, হয়তো ঠিক চিনেছে, আর না তা না হলে সে তো আছেই। মেয়েকে ভালো রাখার জন্য তার বাবাই যথেষ্ট। বাথরুমের দরজার খুলতেই অনুর হাওয়ায় ভাসতে লাগলো। সে চিৎকার করতে গিয়েও থেমে গেল। সে বুঝতে পারছে অনু তাকে কোলে তুলেছে। সে কি এখন চিৎকার করবে? এখন চিৎকার করলে ঠাস ঠাস গালে কয়টা পড়বে সে জানে, তাই সে চিৎকার করল না। কিন্তু মুচড়ামুচড়ি করা থামালো না। সমানে নামার জন্য নড়াচড়া করছে। আর অভ্রই একটু করে নড়ছে, একটু করে হাতের বাঁধন শক্ত হচ্ছে। হেঁটে এসে বিছানার উপর শুয়ে দিল। অনু তড়িঘড়ি করে উঠে বসলো। সে দেখলো সারা খাটে নানান রকম ফুলের পাপড়ি ছড়িয়ে আছে। কই, একটু আগে তো ছিল না তাহলে? ভাবতে অনু বুঝলো অভ্র তার ব্যালকনি থেকে ফুল ছিঁড়ে এনেছে। ওর ব্যালকনিতে অনেক রকমের ফুল গাছ আছে। ওর ভাবনার মাঝে অভ্র বলল, তুই থাক, আমি ফ্রেশ হয়ে আসি। অনুর মন খুশিতে নেচে উঠল। বাহ বাহ, এত বড় সুযোগ সে কিছুতেই হাতছাড়া করতে চায় না। সে খুশি খুশি বলল, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। অভ্র বুঝলো অনুর চালাকি। এই মেয়ে যে পালানোর ধান্দা করছে সে তা জানে। সেই কাজ আগেই সারছে। দরজার চাবি দিয়ে লক করে দিছে, আর চাবি পাওয়া অনুর সাধ্যের বাহিরে। তাই সে বাঁকা হেসে ফ্রেশ হতে চলে গেল। অভ্র যেতে অনু তড়িঘড়ি করে নেমে দরজার কাছে গিয়ে সিটকেনি খুলল। কি ব্যাপার, খুলছে না কেন? অনেক টানাটানির পরেও সে খুলতে পারল না। সে বুঝতে পারলো অভ্র লক করেছে। তার ভয় হতে লাগলো। আজ তার কেউ বাঁচাতে পারবে না এই রাগী দানবের হাত থেকে। সিটকেনি খোলার শব্দে সে তাড়াতাড়ি পর্দার পেছনে লুকিয়ে পড়ল। অভ্র রুমে ঢুকে দেখে ঘরের সিটকেনি খোলা। তার আন্দাজি ঠিক, এই মেয়ে পালানোর তারে ছিল। কিন্তু এখন কই? সে আশেপাশে তাকালো। ঘরে পালানোর মতো তেমন জায়গা নেই। এদিক ওদিক তাকাতেই দুটি ফর্সা পা দেখতে পেল। অভ্র মুচকি হাসল। তার থেকে পালানোর জন্য কত ধান্দা এ মেয়ের। কিন্তু কাঁচা খেলোয়াড় নয়। সে আবার করে বিছানায় বসে অনুকে ডাকলো। পালানোর দরকার কি? আমি কি বাঘ না ভাল্লুক? অনু মনে মনে বলল, তুই শালা রাক্ষস দানো। অভ্র আবার ডাকলো, তাড়াতাড়ি বের হ, আমার এত ধৈর্য নাই। অলরেডি বহুত ধৈর্য দেখিয়ে ফেলেছি, আর পারবো না শোনা। সো কাম ফার্স্ট। অনু গুটি গুটি পায়ে বেরিয়ে আসলো। অভ্র তখন অনুকে দেখেনি। এখন তাকাতেই চোখ আটকে গেল। ফর্সা গায়ের গোলাপি নাইটি অসাধারণ। তার সাথে অনুর ঘন ঘন ঢোক গিলা জাস্ট অসাধারণ। অভ্র কেমন যেন ঝাপসা দেখছে। নিঃশব্দ চোখে তাকালো অনুর দিকে। ওর তাকানোতেই অনু হাঁসফাঁস করছে। নিঃশ্বাস আটকে আসছে। মনে হচ্ছে কেউ কণ্ঠনালী ধরে রেখেছে। অভ্র উঠে দাঁড়ালো। তার দাঁড়ানো দেখে অনু ভয় পেয়ে গেল। পেছনে যেতে নিলেই দেখলো অভ্র ওয়ারড্রপের দিকে যাচ্ছে। ড্রয়ার খুলে কি যেন একটা বের করলো। অনু দেখলো কিন্তু কিছু বুঝতে পারলো না। অভ্র অনুর সামনে এসে দাঁড়ালো। তার হাত টেনে ধরে হাতে কিছু একটা দিল। অনু কিছু বলবে তার আগে অভ্র তার ঠোঁট আঁকড়ে ধরল। অনুর বুক ধরফর করে উঠল। এমন হঠাৎ আক্রমণ তার ভেতরে কাঁপিয়ে দিচ্ছে। অভ্র থেমে নেই। এক হাত অনুর মাথার পেছনে, অন্য হাত তার কোমরের কাছে। অনু যেন জমে যাচ্ছে। সে কিছু বলতে পারছে না, ছটফট করা ছাড়া। এদিকে অভ্র হাতে কি দিল কে জানে। সে সব না ভেবে হাতের কাজটা নিচে ফেলে অভ্রকে থামাতে চাইল। কিন্তু সে কি সম্ভব? এই ছেলে তো বিয়ের আগেই ঠিক করেছে আজ বাসর করবে। তাকে ছাড়াবে কার সাথে? অনুর দম আটকে আসছে। অভ্র বুঝতে পারলো অনু শ্বাস নিতে পারছে না। তাই সে ছেড়ে গলায় মুখ ডুবালো। অনু ঘন ঘন নিঃশ্বাস ফেলছে। এতে তার বুকের ওঠানামা বাড়ছে।
অভ্র সেদিকে তাকিয়ে পাগল হয়ে গেল। এক ঝটকায় অনুকে কোলে তুলে নিয়ে বিছানায় শুয়ে দিল। অনুর জান যায় যায় অবস্থা। কি করবে সে? সে মরে যাবে লজ্জায়। এই লোক তো নির্লজ্জ বেহায়া, তার তো এমন নির্লজ্জ হলে চলবে না। সে কি করবে তার ভাবনার মাঝেই আবার তড়িৎ বেগে অভ্র তার ঠোঁট আঁকড়ে ধরল। এবার আর কিস নয়, ছোট ছোট করে কামড়ে দিতে লাগলো তার ঠোঁট তার আশেপাশে। অনু নিঃশ্বাস ভারী হয়ে গেল। ব্যথায় আঁকড়ে ধরল অভ্র চুল। আর অভ্র এক হাত অনুর মুখের কাছে, আরেক হাত তার নাইটির ফিতায় টান মারল। অনু চমকে উঠল, চোখ খুলে তাকালো অভ্রর দিকে। তার চোখের ভাষা বলছে প্লিজ ছেড়ে দাও, কিন্তু অভ্র কিছুতে এসব ন্যাকামতে গলবে না। বউ ভালো না বাসলে অন্যের হাত ধরে পালাবে, সেটা সে কিছুতেই হতে দিবে না। অনুর ঠোঁটে কামড় ধরেই তার নাইটি খুলে ফেলল। অনু লজ্জায় মরে যাচ্ছে। সে অভ্রকে জড়িয়ে ধরল যাতে সে তাকে না দেখতে পারে। অভ্র কি সেটা মেনে নিবে? কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, এ কি, লজ্জা পাচ্ছিস কেন? অনু কিছু বলছে না, সে তাকে শক্ত করে জড়িয়ে রেখেছে। অভ্র বাঁকা হাসে, তার থেকে পালাতে তাকেই আশ্রয় বানিয়ে রেখেছে। অভ্র ফিসফিস করে বলে, আমার থেকে পালাতে গিয়ে তো আমার শরীরে মিশে যাচ্ছিস, এখন লজ্জা লাগছে না? অনুর সম্ভিত ফিরল। তাদের দুজনের নগ্ন শরীর এক হয়ে আছে। ছি ছি, এই লজ্জা থেকে বাঁচবে কিভাবে? অনু তড়িঘড়ি করে বলল, প্লিজ বাতি নেভান। কেন পাখি, তোমাকে দেখাবো তো। প্লিজ না, আমি মরে যাব। উফ, মরবে না, নতুন করে বাঁচবে। অভ্র অনুর গলায় মুখ ডুবালো। অনু চোখ খিচে বন্ধ করে রাখছে যাতে তাকে না দেখে, কিন্তু বোকা অনু বুঝল না তার চোখ বন্ধ করাতে কিছু যায় আসে না। অভ্র চোখ তো খোলা। অভ্র কানের কাছে মুখ নিয়ে নিঃশাক্ত কণ্ঠে বলল, তোর বুকের কাছে তিলটা কিন্তু আমাকে অফিমের মতো টানছে অনু। অনু ফট করে চোখ খুলল। তার এমনিতেই ভয়ে কান্না পাচ্ছে, তার উপর এমন নির্লজ্জ মার্কা কথা সে আর নিতে পারছে না। সে রাগী গলায় বলল, এই প্লিজ চুপ করুন, এই ধরনের নির্লজ্জ কথা আমার সামনে বলবেন না। ঠিক আছে, বলবো না, কিন্তু কিছু করবো তো অবশ্যই। বলে বুকে মুখ ডুবিয়ে দিল। অনু দুই হাত দিয়ে বিছানার চাদর খামচে ধরল। সে আর পারছে নাক নিতে। সে ভয় পাচ্ছে, যাকে বলে প্রচণ্ড ভয়। তার সারা শরীরে কাঁপছে অস্বাভাবিকভাবে। সে কাঁপা কাঁপা গলায় বলল, ভাইয়া প্লিজ ছেড়ে দিন, আমার ভয় করছে। অভ্র কানের কাছে মুখ নিয়ে আদুরে ভঙ্গিতে বলল, এখন তোকে ছাড়লে আমি মরে যাব সোনা। অনু শুনল অভ্রর কষ্ট একদম আলাদা। এমন কণ্ঠ অনু কখনো শোনেনি। কেমন যেন কাতর লাগছে তার কণ্ঠ। অনু আবার কিছু বলতে চাইলে অভ্র তার ঠোঁটের ওপর আঙুল রেখে চুপ করিয়ে দেয়। আঙুল দিয়ে তার ঠোঁট স্লাইড করতে থাকে। অনুর ঠোঁট থরথর করে কাঁপছে। অভ্র বলল, এই কপাল মানে কি জানিস? অভ্র তাকালো। সে জানে না এসব। অভ্র আরো কাছে এসে বলল, তোর ঠোঁট যাচ্ছে, আমি তার সুধা পান করি। অনু চমকে কিছু বলবে, তার আগে অভ্র আবার ঠোঁট ডুবিয়ে দিল তার ঠোঁটে। অভ্রর হাত অনুর সারা শরীরে বিচরণ করছে। অনু নিজেই যেন অন্যরকম হয়ে গেল। সে আর বাধা দিতে পারছে না অভ্রকে। এই সুযোগ অভ্র তার শরীরে অনুর শরীর একেবারে মিশালো। অনু ব্যথায় ছটফট করে উঠল। অভ্র সমানে কিস করতে লাগলো। সে জানে কিস করলে অনুর ব্যথা কম লাগবে, তার মন এদিকে থাকবে। ভালোবাসায় ভাসিয়ে দিতে লাগলো অনুকে। রাগী রকচটা অভ্র। অনুর ব্যথায় চোখে দিয়ে পানি বেরিয়ে গেল, তবুও মুখ দিয়ে শব্দ করতে পারল না। লজ্জায় অভ্রকে শক্ত করে জড়িয়ে ধরে থাকলো। অভ্র মুচকি হেসে অনুর মাথায় কিস করল। ও অনুর দিকে তাকিয়ে দেখলো সে চোখ বন্ধ করে রাখছে। অভ্র বন্ধ চোখের পাতায় কিস করল। অনু কেঁপে উঠল। অভ্র ফিসফিস করে বলল, তারপর চলতে থাকলো অভ্রর বেপরোয়া ভালোবাসা সারা রাত ধরে। বেচারে অনু, দেখা যাক সকালে বেঁচে ফিরে নাকি।